Okay, let's begin. Today's our topics is arrhythmia and anesthesia. So we'll discuss on what should we know about arrhythmia in general perspective and why should we know about this arrhythmia due to uh, in our wards. We are anesthesiologists, but in circumstance we are also intensivist. So we should always know about the arrhythmia. এরিথমিয়া খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, কারণ আমরা অপারেশনের আগে প্রি অপারেটিভলি, ইন্ট্রা অপারেটিভলি, ইভেন পোস্ট অপারেটিভলিও আমরা প্রায় সময় এটা ফেস করে থাকি। ইভেন আমরা যখন আইসিইউতে কাজ করি সেই সময়ও আমাদের এটা ফেস করতে হয়। তো এরিথমিয়াটা আসলে আমাদের কাছে অনেকটা ভীতিকর একটা ব্যাপার, কারণ রিয়েল লাইফে যারা এরিথমিয়া নিয়ে কাজ করেছেন তাদের যদি অনেক বেশি এক্সপিরিয়েন্স না থাকে বা সাউন্ড নলেজ না থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় যে এরিথমিয়া ম্যানেজমেন্ট নিয়ে প্রবলেম হয়। এবং ইভেন আমরা এটাও দেখেছি যে অনেক পেশেন্টই যাদের কার্ডিয়াক অ্যারেস্ট হয়, এই পেশেন্টগুলি আবার যখন রিভাইভ করার পরেও তাদের এরিথমিয়া হয়। তখন যদি আমরা পেশেন্টের এরিথমিয়া ম্যানেজ না করতে পারি, তাহলে দেখা যায় আমরা পরবর্তীতে পেশেন্টটাকে আমরা আবার কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং আবার খারাপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। ইভেন আমাদের অপারেশনের সময় দেখা যায় যে অনেক সময় এরিথমিয়া হয়, পোস্ট অপারেটিভলিও হয়। তো এরিথমিয়া গুলি নিয়ে আমরা আজকে একটা ব্রিফ ডিসকাশন করব। তো at first of all, why do arrhythmias occur? Arrhythmias occur when the normal conducting system in the heart becomes unstable. তার মানে হার্টের কন্ডিশন যখন স্টেবল থাকবে তখন এরিথমিয়া হবে, তখন নর্মাল রিদম হবে। যেটা হতে পারে আমাদের একটা সাইনাস টেকিকার্ডিয়া হতে পারে অথবা সাইনাস ব্রেডিকার্ডিয়া হতে পারে। আমরা জানি সবাই যে আমাদের নর্মাল হার্ট রেট হচ্ছে 60 to 90, 100 পর্যন্ত ধরা হয়। যদি আমার 100 এর অ্যাবভ চলে আসে তখন আমরা এটাকে বলি টেকিকার্ডিয়া, আর 50 নিচে যখন চলে আসে তখন এটাকে আমরা বলি ব্রেডিকার্ডিয়া। কিন্তু এর ভিতরে মজার ব্যাপার হচ্ছে যে 100 এর উপরে টেকিকার্ডিয়া, বাট এটা রেঞ্জ আছে। এই রেঞ্জটা আমরা 150 পর্যন্ত আমরা অ্যালাউ করি। 150 পর্যন্ত দেখা গেছে যেটা সাইনাস টেকিকার্ডিয়া থাকে, কিন্তু 150 পরে যদি চলে যায় সেটা যে কোনো সময় এরিথমিয়াতে কনভার্ট হতে পারে। তো এরিথমিয়ার মেইনলি যেটা পাওয়া যায় যে ইনস্টেবিলিটির পিছনে তিনটা কজ, মোস্ট ইম্পর্টেন্ট, and the first one is the re-entry circuit, the second one is the enhanced automaticity, and third one is the trigger activity. রি-এন্ট্রি সার্কিটটা আমরা একটু বিস্তারিত আলোচনা করব। এছাড়া ইজিলি যে দুটো জিনিস আছে, এনহ্যান্স অটোমেটিসিটি এবং ট্রিগার অ্যাক্টিভিটি। এনহ্যান্স অটোমেটিসিটি হচ্ছে জাস্ট আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেমের অ্যাক্টিভিটিসটাই যদি কোনো কারণে আরো বেশি বেড়ে যায় সেক্ষেত্রেও আমাদের এরিথমিয়া হতে পারে। আর ট্রিগার অ্যাক্টিভিটি হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আমাদের যে নোটগুলি আছে, এসএ নোট, এবি নোট, বান্ডেল অফ হিজ, এগুলি যে কোনো কারণে ট্রিগার হয়ে যেতে পারে, অথবা অন্য কোনো অ্যাবনর্মালিটিসের কারণেও বিভিন্ন জায়গায় ট্রিগারিং হতে পারে, সেই কারণেও দেখা যায় যে এরিথমিয়া হয়। বাট রি-এন্ট্রি সার্কিট যেটা, এটা হচ্ছে মোস্ট ডেঞ্জারাস এবং মোস্ট কমন, এবং এই রি-এন্ট্রি সার্কিটটাই আমরা কমনলি আসলে ফেস করতে হয়। তো রি-এন্ট্রি সার্কিটটা আমরা নাম অনুযায়ী আমরা বুঝতে পারছি যে প্রথমে এন্ট্রি হবে, তারপরে আবার রি-এন্ট্রি হবে। আমি যদি একটু স্ক্রল করে নিচের দিকে যাই, আমি এখানে একটা ছবি এঁকেছি, সেই ছবিটার দিকে একটু খেয়াল করেন। what I want to show in this picture, we want AV নোডাল, যেটা আমরা বলি অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। আমি আমার একটু স্পটলাইটটা অন করি। Yes, now I think you can see it very easily. আমরা যদি এটাকে বলি আমরা এসএ নোড, আর এটা হচ্ছে আমাদের এভি নোড বা অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। এবং এই অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড থেকে এই বান্ডেল অফ হিস পর্যন্ত এখানে একটা ফাইবার আছে, এবং এই বান্ডেল অফ হিস থেকে এই যে চিকন চিকন ফাইবারগুলি দেখা যাচ্ছে সেগুলি হচ্ছে পারকিনজি ফাইবার। তো নর্মালি কি হয়, নর্মালি আমরা দেখি যেটা, সেটা হচ্ছে যে এসএ নোড থেকে অ্যাট্রিয়া স্টিমুলেশন হবে, সেটা এখান থেকে
এবি নোডে যাবে, এবি নোড থেকে সেটা ভেন্ট্রিকলে যাবে এবং সেটা আমার পুরকিনজি ফাইবারের মাধ্যমে পুরো ভেন্ট্রিকলে এটা ছড়িয়ে যাবে। কারণ কি পারকিনজি ফাইবার, পুরকিনজি ফাইবার যা আমরা বলি, এটা পুরো ভেন্ট্রিকল জুড়েই আপনার আছে। খেয়াল করে দেখেন, পুরো ভেন্ট্রিকল জুড়ে এটা ছড়ানো আছে। তার মানে কি এই পারকিনজি ফাইবারের কাজ হচ্ছে যে ভেন্ট্রিকলটাকে কন্ট্রাকশন করা বা রিল্যাক্স করা। তার মানে এখানে সিগন্যালটা পৌঁছে দেওয়া। এখন এটা হচ্ছে আমাদের নর্মাল ফেনোমেনন। এখন আমরা যদি এই নর্মাল ফেনোমেননের জায়গায় আমার যদি কোথাও আমার এই জায়গায় ধরেন এই যে আমার অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকুলার মাঝখানে যে সেপ্টাম আছে, এই জায়গায় কোথাও স্পেশালাইজড কোনো কানেকটিভ টিস্যু হঠাৎ করে তৈরি হয়ে গেল, অথবা এখানে কোনো কানেকটিভ টিস্যু তৈরি হয়ে গেল, অথবা নিচে কোথাও কানেকটিভ টিস্যু তৈরি হয়ে গেল, সেক্ষেত্রে দেখা যাবে যেটা হবে যে সরাসরি এখান থেকে এই কানেকশনগুলিতে আসবে, কানেকশন থেকে জেনারেট হয়ে সেটা আবার ঘুরে আবার এই জায়গায় চলে যাবে। তার মানে কি একই জায়গায় বারবার চক্রাকারে এটাকে ঘুরতে থাকবে, এটাকে বলা হয় রি এন্ট্রি। এখানে খুব সুন্দরভাবে দেখেন চক্রাকারে দেওয়া আছে। তার মানে কি এই স্টিমুলেশন বা সিগন্যালটা আর নিচের দিকে যাবে না। এখানে যদি নিচের দিকে এই সিগন্যালটা না পাস করে, তাহলে আমার যদি পারকিনজি ফাইবার বা পুরকিনজি ফাইবারে যদি আমার না আসে, তাহলে আমার ভেন্ট্রিকলটা কন্ট্রাকশন করবে না। এখন এই সিনারিওটাই যে সবসময় হবে তা না, দেখা যায় এর ভিতরে কিছু কিছু জায়গায় কিছু কিছু সময় নর্মাল কন্ডাকশনও হয়, অ্যাবনর্মাল কন্ডাকশনও থাকে, নর্মাল কন্ডাকশনও থাকে। যখনই দেখা যায় এই নর্মাল এবং অ্যাবনর্মাল কন্ডাকশন দুটো মিলে একসাথে চলে, যদি নর্মাল কন্ডাকশনের পরিমাণটা বেশি থাকে ততক্ষণ পর্যন্ত পেশেন্ট হিমোডাইনামিক্যালি স্টেবল থাকে। কিন্তু যেই আমার এই নর্মাল কন্ডাকশনটা ফেল করে এবং অ্যাবনর্মাল যে কন্ডাকশন পাথওয়ে বা অ্যাক্সেসরি পাথওয়ে যখন অ্যাক্টিভ হয়ে যায়, তখন দেখা যায় যে এটা আপার হ্যান্ড নেয় এবং এর কোনো সীমা থাকে না, এর কোনো নিয়ম থাকে না। তখন দেখা যায় যে এদিকে অ্যাট্রিয়া কন্ট্যাক্ট করতেছে, এদিকে ভেন্ট্রিকুল কন্ট্যাক্ট করতেছে। তার মানে কি কোনো সিনক্রোনাইজেশন নাই। ফলে দেখা যাবে যে অ্যাট্রিয়ামে এক ধরনের আমরা রেট পাবো, ভেন্ট্রিকলে আমরা আরেক ধরনের রেট পাবো। এটাকেই বলা হয় সাধারণত আমার এরিথমিয়া। এবং এই এরিথমিয়ার মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রি-এন্ট্রি এরিথমিয়াটাই হচ্ছে আমাদের সবচেয়ে বেশি। তাহলে রি-এরিথমিয়াতে আমরা কি পাচ্ছি? In addition to normal route of conduction via the AV node, there is a second connection between the atria and ventricles. The refractory period in the two connections can be different. This means the action potential will be conducted down one of the connection quicker than the second connection. তার মানে আমার যে অ্যাক্সেসরি যে পাথওয়েটা হলো, সেটার থেকে দেখা গেল যে আমার নর্মাল কন্ডাকশনটা কুইকার গেল, অথবা আমার অ্যাক্সেসরিটা আমার কুইকার গেল নর্মালটা থেকে, যে কোনোটাই আমার হতে পারে। Subsequently, when the two pathways rejoin, the first connection will have already repolarized and the refractory period finished. So the action potential from the slower connection is then not only transmitted onward through the remaining conduction pathway, but also transmitted back up the first connection. তার মানে কি এটা retrograde transmission হবে। তাহলে যেটা আমার ফার্স্ট ছিল সেটা চলে যাবে স্লোটার ক্ষেত্রে গিয়ে যে প্রবলেম শুরু হয়ে যাবে। স্লোতে কি প্রবলেম হবে? শুধুমাত্র যে সে সামনের দিকে যাবে তা না, সে পিছনের দিকেও আবার আসবে, যেটা আমরা একটু আগে বুঝালাম যে রি-এন্ট্রি হবে, বারবার একই জায়গায় সে ঘুরতে থাকবে। এই সাইকেলটার ইয়াতেই আমরা দেখতে পাই যেটা ভেন্ট্রিকল দেখা যায় রেপিড থাকে, অ্যাট্রিয়া থাকে হচ্ছে আমার স্লো, অথবা অ্যাট্রিয়া থাকে রেপিড, ভেন্ট্রিকল থাকে স্লো। অ্যাট্রিয়া যখন রেপিড থাকবে তখন হয় অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, অ্যাট্রিয়াল ফ্লাটার, ঠিক আছে। আর ভেন্ট্রিকল যখন রেপিড থাকে তখন হয় ভিটি, বিএফ এবং আদার্স অনেকগুলি সিমটম আছে, সিনড্রোম আছে, সেগুলি আমরা সামনে আলোচনায় আসবে। ওকে, তাহলে আমরা যদি সবচেয়ে কমনলি এই অ্যাট্রিভেন্ট্রিকুলার রি-এন্ট্রি ট্যাকিকার্ডিয়ার আমরা কমন একটা এক্সাম্পল দেখি, তার ভিতরে হচ্ছে যে আমরা আগেই বলেছি কয়েকটা নাম, কিন্তু তার ভিতরে একটা কমন একটা নাম আছে, সেটা হচ্ছে সবাই আমরা জানি WPW সিনড্রোম, যেটাকে বলা হয় ওলফ পার্কিনসন হোয়াইট সিনড্রোম। এই সিনড্রোমটার নাম আমরা কম বেশি সবাই জানি, কিন্তু সিনড্রোমটা সম্বন্ধে আমাদের ক্লিয়ার কাট আইডিয়াটা অনেক কম। বাট এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ কি এই WPW সিনড্রোমটা প্রায় সময় আমরা মিস ডায়াগনোস করি, অথবা এটাকে আমরা ডায়াগনোস করতে পারি না।
Patient with WPW syndrome susceptible to AB re-entry tachycardia, where there is anterograde conduction through AB node. আমরা যে কথাগুলো আগে বলেছি, retrograde conductionটা হবে হচ্ছে accessory pathway দিয়ে. Occasionally re-entry tachycardia can occur taking the opposite. তার মানে কি, নরমালি আমাদের এবি নোড যতক্ষণ পর্যন্ত ফাস্ট থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের প্রবলেমটা কম হবে। যখনই আমার এই রেট্রোগ্রেড কন্ডাকশন বা অ্যাক্সেসরি পাথওয়ের মাধ্যমে যেটা রেট্রোগ্রেড কন্ডাকশন হলো, সেটা সমস্যা আমরা কি দেখেছি, এটা আবার চক্রাকারে ঘুরতে থাকবে, আলটিমেটলি ভেন্ট্রিকল পর্যন্ত পৌঁছাবে না। ফলে দেখা যাবে কি, আমরা ইসিজিতে একটা ওয়েভ দেখতে পাবো যেটাকে বলা হয় ডেল্টা ওয়েভস, ঠিক আছে। এবং এটাই হচ্ছে মেইনলি সিগনিফিক্যান্ট WPWP সিনড্রোম। নরমালি কিন্তু WPW সিনড্রোমটা বোঝা যায় না, কারণ এটা আগে ভিটির মতোই থাকে বা নরমাল একটা এরিথমিয়ার মতোই থাকে, কিন্তু যখনই ডেল্টা ওয়েভটা আসে তখনই আমরা বুঝতে পারি। এবং এই ডেল্টা ওয়েভটা আসা মানেই হচ্ছে যে আপনাকে ধরে নিতে হবে ইটস এ ডেঞ্জারাস কন্ডিশন, এবং এই সময় এসে আমাকে পেশেন্টটাকে প্রপারলি ম্যানেজ করতে হবে। ম্যানেজ না করতে পারলেই রোগীটা খারাপ হয়ে যাবে। কারণ কি, এই জায়গায় দেখেন আমরা এখানে অর্থোড্রমিক এবং অ্যান্টিড্রমিক। অর্থোড্রমিক মানে আমরা যেটা প্রথম বললাম যে অ্যাক্সেসরি পাথওয়ে থাকুক সমস্যা নাই, কিন্তু এবি নোটটা এখানে আপার হ্যান্ড, ফলে দেখা যাবে কি আমার প্রোগ্রেস করবে, এবি নোটেরটাই বেশি থাকবে, অ্যাক্সেসরি পাথরটা হলো আমার সেটা সুপারসিডেড হয়ে যাবে। ফলে দেখা যাবে যে পেশেন্টের কি থাকবে, স্টেবল কন্ডিশন থাকবে। এবং এই ধরনের পেশেন্টকে দেখা যায় যে ভ্যাগাল ম্যানুভার দিলেই বা ক্যারোটিড সাইনাস মেসেজ বা ভালসালভা ম্যানুভার আমরা যদি দেই, সেই ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্ট আমার নর্মাল সাইনাস রিদমে চলে আসে। যদি কোনো কারণে ভ্যাগাল ম্যানুভার আনসাকসেসফুল হয়, সেক্ষেত্রে আমরা এডিনোসিন, ভেরাপেমিল, বিটা ব্লকার, অ্যামিউডারন, আমরা এই জাতীয় ড্রাগগুলি আমরা রিদম নরমাল করার জন্য আমরা ইউজ করব। আর আমরা যেটা বলছিলাম যে অ্যান্টিড্রমিক, যেটা আমার অ্যাক্সেসরি পাথওয়েটা যখন আমার মোর অ্যাক্টিভেটেড দেন নরমাল পাথওয়ে, তখন আমার দেখা যাবে যে আমার সাধারণত আনস্টেবল হয়ে যাবে, ঠিক আছে। তো আনস্টেবল হওয়ার আগ পর্যন্ত, এর আগেই আমরা কি পাবো, ইসিজিতে ডেল্টা ওয়েভ পাবো। এই ডেল্টা ওয়েভ আমরা যখনই পাবো তখনই আমরা কি দিব, এর একটা স্ট্যান্ডার্ড ড্রাগ আছে, সেই ড্রাগটাকে বলা হয় প্রোকেনামাইড। আমরা প্রোকেনামাইড ড্রাগটা আইভি ইনফিউশনে দিতে হয়, এবং এটা 50 মিলিগ্রাম পার মিনিটের উপর দেওয়া যায় না, 10 মিলিগ্রাম পার কেজি আইভি ইনফিউশনে দিতে হয়। প্রোকেনামাইডের কাজটা কি, এই সেই কার্ডিয়াক ইম্পালসটাকে, সেই স্পেশালি অ্যাক্সেসরি যে পাথওয়েটা আছে, সেই অ্যাক্সেসরি পাথওয়ের কার্ডিয়াক ইম্পালসটাকে সে স্লো করবে। ফলে কি হবে, আলটিমেটলি ভেন্ট্রিকুলার রেসপন্সটা স্লো হয়ে যাবে, এবং এই হোয়াইট কমপ্লেক্স টেকিডিজেরিথমিয়া যেটা ছিল, এরিথমিয়াটা ছিল, সেটা টার্মিনেট হয়ে যাবে। এছাড়া এখানেও এটাতেও যদি আমার ইমপ্রুভ না করে, আমার কাছে যদি প্রোকেনামাইড নাও থাকে, সেই ক্ষেত্রে যদি পেশেন্টের অন্য কোনো সমস্যা থাকে বা হিমোডাইনামিক্যালি আনস্টেবল থাকে, সেই ক্ষেত্রে বিশেষ করে আমাদের সার্জারির জন্য যদি আসে এবং আমরা ইন্ট্রাঅপারেটিভলি যদি এই ধরনের ফেস করি প্রবলেম, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা আমরা ইলেকট্রিক্যাল কার্ডিওভার্সন করতে পারি। ইলেকট্রিক্যাল কার্ডিওভার্সন করলে আমাদের দেখা যাবে যে পেশেন্টের রিদমটা আবার সাইনাস হয়ে যাবে। তাহলে আমাদের এই সার্জারিতে যদি আসে একটা পেশেন্টকে, আমরা স্টেপ বাই স্টেপ কিভাবে আমরা ম্যানেজ করবো এই পেশেন্টগুলিকে, তাহলে আমরা প্রথমেই দেখবো যে এই পেশেন্টের আগে থেকেই বলা আছে যে WPW সিনড্রোম আছে। ফলে WPW সিনড্রোম থাকার কারণে আমরা কি করব, আমরা এখানে এখানে করব হচ্ছে যে আমরা অ্যান্টি ডিজেরিথমিক যে ড্রাগগুলি পাচ্ছে সেগুলিকে কন্টিনিউ করব। শুনতে পাচ্ছি না তো।
তাহলে আমরা কি করব, এই পেশেন্টের ক্ষেত্রে আমরা অ্যান্টি ডিজেরিথমিক মেডিকেশন আমরা স্টার্ট করব, যেটা অলরেডি সে পাচ্ছে এটা কন্টিনিউ রাখবো আমরা, এবং তার আমরা চেষ্টা করব যে এমন কোনো অ্যানাস্থেটিক স্টিমুলেশন যাতে তার না পায়, যেটাতে তার সিম্পেথেটিক নার্ভাস সিস্টেমের অ্যাক্টিভিটি বাড়ে, যেমন পেইন, অ্যাংজাইটি, হাইপোভোলেমিয়া, অথবা কিছু ড্রাগ আছে যেমন ডিগক্সিন, ভেরাপেমিল, যেগুলি আমার স্টিমুলেশনের মাধ্যমে আলটিমেটলি কি হবে, আমার এই কার্ডিয়াক ইম্পালসটা অ্যাক্সেসরি পাথওয়ে দিয়ে অ্যান্টারোগেট হবে, যেটা আমরা রেট্রোগেট বলতেছি বারবার, যে অ্যান্টারোগেট পাথওয়েটা অ্যাক্টিভেটেড হয়ে যাবে। এরপরে আমরা যেটা করব যে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টি ডিজেরিথমিক ড্রাগ আমরা দিব যদি এইখানেও না হয়, এবং পরবর্তীতে আমরা ইলেকট্রিক্যাল কার্ডিওভার্সনে চলে যাব, এবং তার জন্য আমাদের সবসময় একটা ডিফিব্রিলেটর রেডি রাখতে হবে। এটাই হচ্ছে আমাদের WPW সিনড্রোমের ম্যানেজমেন্ট। এরপরে আমরা আসি যে হোয়াট ফ্যাক্টরস প্রিডিসপোজ টু অ্যারিথমিয়া। এরিথমিয়াতে আমরা কি কি ফ্যাক্টর আছে যেগুলি আমরা মূল দায়ী, তার ভিতরে সবচেয়ে বেশি আমরা প্রাইমারিলি যেগুলি পাই সেগুলো হচ্ছে আমাদের কার্ডিয়াক ডিজিজ, যেমন হচ্ছে মায়োকার্ডিয়াল ইসকেমিয়া, সবচেয়ে বেশি ইনফেরিয়র ইনফার্ক্টে আমরা এই এরিথমিয়া দেখতে পাই। কনজেনিটাল হার্ট ডিজিজ, এক্সেসিভ ভ্যাগাল টোন এবং কার্ডিওমায়োপ্যাথিস গুলি তো কমন। আর এছাড়া সেকেন্ডারি যে কজগুলি আছে সেগুলি আমাদের রিভার্স করার সুযোগ আছে অ্যানাস্থেসিয়াতে, আমরা সেই কজগুলিকে মনে রাখার চেষ্টা করব। সেটা হচ্ছে কি আমাদের হাইপোক্সিয়া, হাইপারক্যালমিয়া, হাইপোথার্মিয়া, হাইপোভোলিমিয়া, electrolyte abnormality, especially hyperkalemia, sepsis, pyrexia, excessive endogenous catecholamines, excessive exogenous catecholamines, thyrotoxicosis, tension pneumothorax, pulmonary embolism, drugs or alcohol withdrawal. তাহলে এই পয়েন্টস গুলি পরে আমাদের আসে হচ্ছে ক্লাসিফাই এরিথমিয়াস। এরিথমিয়ার ক্লাসিফিকেশনে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে আমাদের দু ধরনের এরিথমিয়া আছে, একটা হচ্ছে ন্যারো কমপ্লেক্স আর একটা হচ্ছে ওয়াইড কমপ্লেক্স। যখনই আমরা বেসিক্যালি আমরা এরিথমিয়াগুলি কিউআরএস কমপ্লেক্সের উপর ভেরি করে আমরা এরিথমিয়াগুলি ক্লাসিফাই করি। যদি কিউআরএস কমপ্লেক্সের ডিউরেশন আমাদের যদি লেস দেন 0.12 সেকেন্ড হয় সেটাকে আমরা বলি ন্যারো কমপ্লেক্স এরিথমিয়া, আর যদি 0.12 সেকেন্ডের বেশি হয় সেটাকে আমরা বলি ব্রড কমপ্লেক্স বা ওয়াইড কমপ্লেক্স এরিথমিয়া। ন্যারো কমপ্লেক্স এরিথমিয়াগুলি সাধারণত দেখা যায় হচ্ছে যে অ্যাবভ দ্য বাইফার্কেশন অফ দি বান্ডেল অফ হিজ থেকে জেনারেট করে, আর ভেন্ট্রিকল থেকে অ্যারাইজ করে হচ্ছে ব্রড কমপ্লেক্স এরিথমিয়াগুলি। সাধারণত ন্যারো কমপ্লেক্স এরিথমিয়াগুলি মোর ডেঞ্জারাস দেন ব্রড কমপ্লেক্স বা ওয়াইড কমপ্লেক্স এরিথমিয়া। তাহলে আমরা এই কন্ডাক্টিং সিস্টেমে যে যে জায়গা থেকে শুরু হয় সেই অনুযায়ী যদি আমরা ক্লাসিফাই করি, তাহলে এসএ নোড থেকে জেনারেট হয় সাধারণত সাইনাস এরিথমিয়া, সাইনাস ব্রেডিকার্ডিয়া এবং সাইনাস টেকিকার্ডিয়া। আর অ্যাট্রিয়া থেকে হয় হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, অ্যাট্রিয়াল ফ্লাটার, অ্যাট্রিয়াল অ্যাক্টোপিস। আর এভি নোড থেকে হয় এভিনোডাল টেকিকার্ডিয়া। আর বিটুইন দ্য এভি নোড এন্ড ভেন্ট্রিকল থেকে কন্ডাক্টিং সিস্টেমে যে কোনো জায়গা থেকে হয় যেটা, সেটা হচ্ছে হার্ট ব্লক। এবার আসি আমরা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, যেটা আমাদের মোস্ট কমন বলা হয় কার্ডিয়াক ডিজিজ এরিথমিয়ার ভিতরে, এবং স্পেশালি যেটা দেখা যায় ইয়াং জেনারেশনে অনলি 1%, আর সেটাই আমার 60 ইয়ার্স এন্ড অ্যাবভ হলে সেটা 12%-এ চলে যায়, এবং 1/3 অফ পেশেন্টস অফ 80 ইয়ার্স দেখা যায় যে মোর দেন 80 ইয়ার্স এজ দে হ্যাভ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ইজ ইন কমন সিনারিও। তার মানে আমরা 70-80 ইয়ার্স এর ওল্ড পেশেন্ট পেলেই আমরা দেখবো যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন তাদের জন্য কমন। অ্যাট্রিয়াল ফিব্রিলেশনটা আমরা কিভাবে ইজিলি ডায়াগনোসিস করতে পারি, আমরা একটা যদি পালসে আমরা হাত দিই দেখবো যে আমরা একটা ইরেগুলার একটা পালস রিদম পাওয়া যাবে। এরপরে আমরা ইসিজি করলে ইসিজিতে কিছু ফাইন্ডিংস পাবো। তাহলে ইভেন শুধু এটাও না, আমরা প্রি অপারেটিভলি না, যেটা দেখা যাচ্ছে যে মোস্ট কমন পোস্ট অপারেটিভ টেকিডিজ এরিথমিয়া হিসেবেও অ্যাট্রিয়াল ফিব্রিলেশনটাকেই দেখা গেছে, এবং ইভেন এটা 2 থেকে 4 দিন পর্যন্ত সাস্টেন করতে পারে। এবং বেশি দেখা যায় যেটা সেটা হচ্ছে যে কার্ডিওথোরাসিক সার্জারিতে, বাট অন্যান্য অপারেশনেও এটা একটা কমন সিনারিও এরিথমিয়ার ভিতরে। আর এখানে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে ইসিজিতে আমরা দেখবো যে অ্যাট্রিয়াল সাধারণত অ্যাক্টিভিটিসটা যেটা থাকবে সেটা হচ্ছে ক্যাওয়াটিক, কারণ এটা কোনো সিনক্রোনাইজেশন থাকবে না। নর্মালি আমরা জানি যে একটা পি ওয়েভের পরে একটা কিউআরএস কমপ্লেক্স আসবে, তার মানে শুধু কিউআরএস না, আমাদের এই একটা আর থেকে আরেকটা আর এর যে ইন্টারভেলটা থাকবে সেটা নর্মাল থাকবে। আমরা যদি একটু ইসিজির দিকে আমরা নিচে যদি যাই, আমরা একটু ইসিজির দিকে যদি দেখি, দেখেন এখানে একটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, এখানে পি ওয়েভ আছে, পি এটা হচ্ছে আমার কি আর আর, এখানে আর আর দেখেন একটা আর, এই একটা আর, কোনো সিনক্রোনাইজেশন নাই, একটা আর। আমরা এই
আর এর সাথে আমাদের আর এর টোটালি অ্যাসিনক্রোনাইজেশন। ইভেন আপনি এখানে যদি ফলো করেন নিচের যে ছবিটা, এটা আরো কন্ডিশন আরো খারাপ। এখানে পি ওয়েভই দেখা যাচ্ছে না, মানে পি ওয়েভের যে কি অবস্থা, পিটা মার্চ করে গেছে কিউআরএস কমপ্লেক্সের সাথে, পি ওয়েভ পাওয়া যাচ্ছে না। এবং কিন্তু আর আর দেখেন, আর আরটা ইরেগুলার। তো এইটাই হচ্ছে আমাদের অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। এবং ইন জেনারেল সেন্স অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আসলে বেসিক্যালি আমাদের বেশ কিছু কজ আছে, যে কজগুলি আমরা আইডেন্টিফাই করলে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনটা আমরা অ্যাকিউটলি আমরা প্রিভেন্ট করতে পারবো। আমরা এই হার্ট রেটটা ক্যান বি নর্মাল অ্যান্ড রেপিড ডিপেন্ডিং অন দ্য স্ট্যাটাস অফ দি কন্ট্রাক্টিভ সিস্টেম অ্যান্ড দি ইউজ অফ ড্রাগ দ্যাট এফেক্ট এবি কন্ডাকশন। এখন এই অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের পিছনে কিছু ড্রাগসও কারণ আছে। সেই ড্রাগসের কারণেও দেখা যায় যে অনেক সময় অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের রেটটা অনেক সময় নর্মাল থাকে হার্ট রেটে, আবার অনেক সময় দেখা যায় অনেক বেশি রেপিড হয়। তো সেটাও আমরা এই নিচে আসলে আমরা ডায়াগনোসিস করলে বুঝতে পারবো। তো মোস্ট ইম্পর্টেন্ট কমপ্লেইন যেটা আমরা পাই সেটা হচ্ছে যে ফ্যাটিক। তো এই পেশেন্টগুলি প্রথম যে কমপ্লেনটা দিবে যে এটা ফ্যাটিকনেস দিবে। এছাড়া আদার্স জেনারেলাইজড উইকনেস, পালপিটেশন, হাইপোটেনশন, সিনকোপ, অ্যানজাইনা প্যাক্টোরিস, শর্টনেস অফ ব্রেথ, অর্থোপনিয়া, হাইপোটেনশন, এই কমপ্লেনগুলিও দিজ আর অলসো কমন। এখন কমনলি আমাদের অ্যানাস্থেশিয়ার কজগুলি হিসেবে আমরা যেটা পাই অ্যানাস্থেশিয়া পেশেন্টের, সেই ক্ষেত্রে আমরা যেটা পাই সেটা হচ্ছে যে ওবেসিটিটা একটা কমন কজ, স্লিপ অ্যাপনিয়া, হাইপারটেনশন। বিশেষ করে কিছু পেশেন্ট আছে যারা রিক্রেশনাল ড্রাগ বা ইয়াবা জাতীয় ড্রাগ সেবন করে, তাদের ক্ষেত্রেও এই অ্যাট্রিয়াল ফিব্রিলেশনটা কমন। হাইপারথাইরয়েডিজমে কমন, রিউমাটিক হার্ট ডিজিজ বা ভালভুলার হার্ট ডিজিজ, যে কোনো এরিথমিয়া কমন, তার ভিতরে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনটা হচ্ছে মোস্ট কমন। ইসকেমিক হার্ট ডিজিজে এটা পাওয়া যায়। ইভেন কিছু লাংস ডিজিজ আছে যেমন সিওপিডি, পালমোনারি অ্যাম্বুলাস, এইসবও আমরা পাই। পেরিকার্ডাইটিসও পাওয়া যায়। তো আলটিমেটলি আমাদের মেইন গোলটা হচ্ছে যে এই কজগুলিকে বা ডিসঅর্ডারস গুলিকে যদি আমরা এলিমিনেট করতে পারি, তাহলে আমাদের অ্যাট্রিয়াল ফিব্রিলেশনটা পার্মানেন্টলি ট্রিটমেন্ট করা সম্ভব। কিন্তু এখানে অনেক কিছুই আছে যেগুলি আমাদের কমপ্লিটলি আমার কিওর করা সম্ভব না। সেই ক্ষেত্রে আমাদের এই অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের ম্যানেজমেন্টের জন্য কিছু ড্রাগ আমাদের দেওয়া লাগে। এখন কোনো পেশেন্ট যদি আমার প্রি অপারেটিভ চেকআপে যদি আসে, সেখানে যদি আমি বা ইভেন ইন্ডাকশনের আগেও যদি আমরা দেখি তার একটা নিউ অনসেট অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, তাহলে অবশ্যই সার্জারিটাকে পোস্টপোন করতে হবে আনটিল দ্য ভেন্ট্রিকুলার রেট ইজ কন্ট্রোল অর কনভার্সন টু সাইনাস রিদম হ্যাজ বিন অ্যাচিভড। তার মানে ভেন্ট্রিকুলার রেট যতক্ষণ পর্যন্ত কন্ট্রোল আসবে না এবং আমার একটা নর্মাল সাইনাস রিদম পাবো না আমরা, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো রুটিন আমরা কন্ডাকশন করতে পারবো না। রুটিন ওটির ক্ষেত্রে বলা আছে যদিও আমার ইন্ডাকশনের সময় আমার শুরু হয় অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, আমরা এটাকে ফার্দার প্রসিড করব না। আর ইন্ট্রা অপারেটিভে যদি আমার অ্যাট্রিয়াল ফিব্রিলেশন স্টার্ট হয় এবং হিমোডাইনামিক স্টেবিলিটি যদি আমার সিগনিফিকেন্টলি না থাকে, সেই ক্ষেত্রে আমাকে ইলেকট্রিক্যাল কার্ডিওভার্সনে চলে যেতে হবে। এবং বিশেষ করে হচ্ছে যে কোএক্সিস্টিং যাদের হার্ট ফেলিউর বা অ্যানজিনা প্যাক্টোরিস আছে, তাদের ক্ষেত্রেও আমার ওয়েট করা যাবে না, তাদের ক্ষেত্রে আমরা ইলেকট্রিক্যাল কার্ডিওভার্সনে চলে যাব। আর যাদের ভাইটাল সাইন নর্মাল থাকবে, ব্লাড প্রেশার নর্মাল থাকবে, হিমোডাইনামিক কন্ডিশন নর্মাল থাকবে, তাদের ক্ষেত্রে আমরা বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, আমরা যদি কোনো ধরনের ক্লিনিক্যালি কন্ট্রাইন্ডিকেটেড না থাকে সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। আর ডিগুক্সিনের ক্ষেত্রে যেটা বলা আছে, ডিগুক্সিন অ্যাকিউট সেটিংসে পেশেন্টের হার্ট রেটটা কন্ট্রোল করতে পারে না। তাই সেই জন্য আমরা ড্রাগের চয়েসের মধ্যে আমরা কি করব, আমরা আমাদের চয়েস থাকবে হচ্ছে যে আমাদের আমরা বিটা ব্লকার, আইদার বিটা ব্লকার অথবা আমরা দিব, অথবা আমরা ডিগোক্সিন আমরা শুরু করব। ডিগোক্সিন দিব না, আমরা বিটা ব্লকার অথবা আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার শুরু করব। ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের ভিতরে আসলে বেসিক্যালি ভেরাপামিল জাতীয় ড্রাগগুলি বেশি ইউজ হয়।
তাহলে ড্রাগ অফ চয়েস হচ্ছে যে আমাদের যদি আমরা পেশেন্টের যদি অ্যাক্সেসরি পাথওয়ে যদি থাকে, এটা হলো নরমালি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকলে আমরা বিটা ব্লকার বা আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আমরা দিব। আর যদি আমার অ্যাক্সেসরি পাথওয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা প্রোকেনামাইড, যেটা আমরা WPW সিনড্রোমের ক্ষেত্রে ইউজ করেছি, অথবা আমরা এমিউডারন চয়েস করব। এমিউডারন আমরা যেটা দেখবো যে এট্রিয়াল ফিব্রিলেশন, ভিটি, ভিএফ যে কোনো এরিথমিয়াতে আমরা এমিউডারনটা ব্যবহার করতে পারি। যদি এটা অনেক জায়গায় আমার সেকেন্ড লাইন ড্রাগ হিসেবে আছে, থার্ড লাইন ড্রাগ হিসেবে আছে, তারপরও এটা আমরা ইউজ করতে পারি। তো এমিউডারনটা হচ্ছে আমারটা গুড চয়েস, কেমিক্যাল কার্ডিভার্সন বলা হয় এটাকে। এটাতে খুব ভালো রেট কন্ট্রোল হয়, যেটা রিসার্চে যেটা দেখা গেছে যে আলটিমেটলি আমরা যদি আইভি যদি আমরা এমিউডারন দেই, কেমিক্যাল কার্ডিভার্সন হয়, সেক্ষেত্রে 34% থেকে 69% আমার পেশেন্ট বোলাস ডোজেই আমার ইমপ্রুভ করে। আর যদি আমি তার সাথে কন্টিনিউয়াস ইনফিউশন দেই, সেক্ষেত্রে 55% থেকে 95% পেশেন্ট আমার ইমপ্রুভ করবে। তো আমরা এমিডারন এই যেটা বলা আছে পরের, এটা হচ্ছে প্রেফার্ড ড্রাগ, স্পেশালি বিশেষ করে হচ্ছে যে আমরা এমিডারনটা আরো চয়েস করতে পারি, বিশেষ করে যাদের হার্ট ডিজিজ আগে থেকেই নোন হার্ট ডিজিজ আছে, ইসকেমিক হার্ট ডিজিজ, ভালভুলার হাইপারট্রফি অথবা হার্ট ফেলিউর থাকে, তাদের ক্ষেত্রে আমরা, কারণ কি এমিডারনটা কার্ডিয়াক সেফ, কারণ অনেক ড্রাগ দিলে আমরা যেমন ডিউক্সিন হার্ট ফেলিউরে আমরা দিলে আরো কার্ডিয়াক কম্প্রোমাইজ হয়, বিটা ব্লকার দিলে আরো কম্প্রোমাইজ হয়, কিন্তু ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ইভেন ইন সাম এক্সটেন্ট আমার কার্ডিয়াক কম্প্রোমাইজ করে। সেই ক্ষেত্রে আমরা এটা চয়েস করব না। আমরা চাই যে আমরা এমিউডারন দিলে মোর সেফ। অবশ্যই এরপরে আমাদের আর্টিরিয়াল ফিব্রিলেশনের পরে যেটা মোস্ট কমনলি যেটা আসবে সেটা হচ্ছে যে আমরা একটা অ্যান্টিকোয়াগুল্যান্ট, আমরা ট্রিটমেন্টে আমরা একটা অ্যান্টিকোয়াগুল্যান্ট দিব, সেটা হচ্ছে যে অবশ্যই দিতে হবে। এবং তার কারণ হচ্ছে যে আমাদের অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে যেটা হয়, এই অ্যাট্রিয়াল কন্ট্রাকশন এবং ভেন্ট্রিকুলার কন্ট্রাকশনের ভিতরে যেহেতু কোনো কোঅর্ডিনেশন থাকে না, সেই কারণে দেখা যায় কি অ্যাট্রিয়াতে যেহেতু এবং অ্যাট্রিয়াল কন্ট্রাকশনটা প্রপার হয় না, সেই ক্ষেত্রে দেখা যায় যে একটা স্টেসিস হয়ে যায়, সেখানে ব্লাড ক্লট জমে যায় এবং পরবর্তীতে সেখানে অ্যাট্রিয়াল থ্রম্বাই ফর্মেশন হয়। এবং এটার রিস্ক দেখা গেছে যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে এম্বোলিক স্ট্রোকের রিস্ক 5 টাইম, আলটিমেটলি 5-fold হচ্ছে আমার অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের রিস্ক। আর long term anticoagulation for atrial fibrillation is most often accomplished with warfarin. আমরা যদি ড্রাগের ভিতরে চয়েস করি সেটা হচ্ছে যে ওয়ারফেরিন, এবং ওয়ারফেরিনটার সুবিধা হচ্ছে যে আমরা ভিটামিন কে দিলে আমরা এটাকে অ্যান্টাগোনাইজ করতে পারবো এবং ইজিলি রিভার্স করতে পারবো। এবং তবে একটা সমস্যা হচ্ছে যে এর থেরাপিউটিক উইন্ডোটা হচ্ছে আমার ন্যারো, যার কারণে আমার অনেক মনিটরিং এর প্রয়োজন এবং অনেক ক্লিনিক্যালি অনেক মেজারমেন্টের প্রয়োজন এবং অনেক ড্রাগ প্রিপেয়ার করার আগে। কিন্তু নিউয়ার যে ড্রাগ আছে, নিউয়ার যে লং টার্ম কিছু অ্যান্টিকোয়াগুলেশন ড্রাগ আছে, যেগুলো ডিভাগেট্রিন, রিভারক্সাবেন এবং ইভেন নোন আরেকটা ড্রাগ হচ্ছে ক্লপিডোগ্রেল, এরা হচ্ছে অন্যভাবে কোয়াগুলেশন ক্যাসকেডটাকে ইনহিবিট করে, তবে এদের ক্ষেত্রে আমাদের মনিটরিংটা কম লাগে। তবে এর ভিতরে সবচেয়ে বেশি যেটা ইউজ হয় সেটা হচ্ছে রিভারক্সাবেন আর ডিভাগ্যাট্রেন আর রিভারক্সাবেন অনেক সেফ ক্লপিডোগ্রেলের তুলনায়। এখন যদি কোনো পেশেন্ট আমাদের ইলেকটিভ সার্জারির জন্য আসে, সেক্ষেত্রে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকলে আমরা অ্যান্টিকোয়াগুল্যান্ট আমরা 3 থেকে 7 দিন আগে বন্ধ করব, পেশেন্টের কন্ডিশন, ড্রাগস এবং আমাদের মার্কারের উপরে। আর এছাড়া হচ্ছে যে আমাদের মেইনলি যেটা, যদি আমার ইমার্জেন্সি অপারেশন হয় সেক্ষেত্রে যদি ওয়ারফেরিন পেয়ে থাকে, সেক্ষেত্রে আমরা ভিটামিন কে দিব এবং ফ্রেশ ফ্রোজেন প্লাজমা অথবা প্রথম দিন কমপ্লেক্স আমরা কনসেন্ট্রেট আমরা দিতে পারি, যেটা আমার রিপ্লেসমেন্ট করবে ক্লটিং ফ্যাক্টরগুলিকে যেগুলি সাপ্রেস ছিল ওয়ারফেরিন দিয়ে। আর এটা না হলেও আমরা যে এর বন্ধ করলে আমরা যেটা করতে হবে যে যেই পেশেন্টের প্রয়োজন, যাদের অ্যাম্বুলে হওয়ার রিস্ক আছে, তাহলে তাদের আমরা ব্রিজিং করতে হবে। তার মানে আমার ওয়ারফেরিনটা বন্ধ করে আমরা ইন্ট্রাভেনাস হেপারিন বা লো মলিকুলার ওয়েট হেপারিনটা আমরা স্টার্ট করব, যেটা আমরা সেফলি করতে পারবো। এর পরবর্তীতে যদি এই ইন্ট্রাভেনাস হেপারিনে ইমপ্রুভ না করে, সেক্ষেত্রে আমরা টলারেট না করে, সেক্ষেত্রে আমরা ক্যাথেটার অ্যাবলেশন করেও আমরা এই এএফটা প্রিভেন্ট করতে পারি। এটা হচ্ছে আমাদের এএফ এর লাস্ট ম্যানেজমেন্টটা হচ্ছে আমাদের ক্যাথেটার অ্যাবলেশন। এবার আসি আমরা হার্ট ব্লকে। হার্ট ব্লকের ভিতরে আমরা যেটা জানি যে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক, সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক, থার্ড ডিগ্রি হার্ট ব্লক। সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লকটা আবার মোবিস টাইপ 1 এবং টাইপ 2 এই দুই ভাগে বিভক্ত। ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লকে আমরা যেটা দেখি
সেটা হচ্ছে যে আমাদের নর্মালি যে পিআর ইন্টারভেলটা থাকে সেটা হচ্ছে 0.2 সেকেন্ড। এর বেশি যখন হবে তখনই আমরা ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক বলবো। তবে এখানে প্রত্যেকটা পিওবি ফলোড বাই কিউআরএস কমপ্লেক্স, তার মানে এটাতে আমার পি এবং কিউআরএস দুটোই থাকবে, শুধুমাত্র আমার পিআর ইন্টারভেলটা প্রলং হবে। এবং এটাকে অনেক সময় নর্মাল ধরা হয়, কারণ হচ্ছে যে এটাকে বলা হয় ভ্যাগালি ইনডিউসড ব্রেডিকার্ডিয়া। ফলে দেখা যায় যে এটা আমরা অ্যাট্রোপিন দিলে আমরা ম্যানেজ করা যায়, কিন্তু এছাড়াও এটা প্যাথোলজিক্যালিও দেখা যায়, যেমন হচ্ছে যে ইসকেমিক হার্ট ডিজিজ, হাইপোক্যালিমিয়াতেও দেখা যায়, ইভেন ডিগোক্সিন বা বিটা ব্লকার ইউজ করলেও দেখা যায় যে, চ্যানেল ব্লকার ইউজ করলেও দেখা যায় যে অনেক সময় আমাদের এই ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক হয়। সেই ক্ষেত্রে আমাদের মেজারমেন্ট নিতে হবে। আর সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লকের ক্ষেত্রে যেটা দেখা যাবে যে পিআর ইন্টারভেলটা ইনক্রিজ করবে, তবে আমরা যদি ইসিজিটাতে দেখি পিআর ইন্টারভেলটা ইনক্রিজ করবে কিন্তু ধীরে ধীরে। এই পিআর ইন্টারভেলের থেকে প্রথম পিআর ইন্টারভেল আমরা যদি এখানে দেখি, প্রথম পিআর পি এবং আর এর ইন্টারভেল থেকে পরের পিআর ইন্টারভেল ইনক্রিজ আরো বেশি, তারপরেরটা আরো বেশি, এরপরে মাঝখানে আমরা পি দেখতেছি কিন্তু একটা কিউআরএস কমপ্লেক্স দেখতেছি না। এটা হচ্ছে মুভিস টাইপ 1। আর টাইপ 2 তে আমরা যেটা দেখি, মুভিস টাইপ 2 তে দেখি হচ্ছে যে পিআর ইন্টারভেলটা প্রলং একই সেম ম্যানারে, তবে মাঝখানে একটা কিউআরএস নাই। এখানে প্রলং ছিল, পিআর ইন্টারভেল একটার পর একটা বাড়তেছে, বাড়তে বাড়তে হঠাৎ করে নাই। কিন্তু এখানে যেটা দেখা যায় যে একটা নির্দিষ্ট রেটে আছে, বাড়ানো অবস্থায় আছে, কিন্তু দুইটার পরে একটা কিউআরএস নাই, অথবা তিনটার পরে একটা কিউআরএস নাই। মোস্ট কমনলি 2:1 বা 3:1টাই বেশিরভাগ দেখা যায়। আর এরপরে আমরা থার্ড ডিগ্রি হার্ট ব্লকে যেটা দেখি, থার্ড ডিগ্রি হার্ট ব্লকেরটা হচ্ছে যে মোর সিরিয়াস। এখানে পি এর পরে কিউআরএস কমপ্লেক্স অনেক সময় দেখা যায় না, কিছু কিছু জায়গায় আছে, কিছু কিছু জায়গায় নাই। দেখেন পি আছে কিউআরএস নাই, পি আছে কিউআরএস নাই, কোনো প্রলঙ্গেশনের প্রয়োজন নাই, কিন্তু পি কিউআরএস কমপ্লেক্স নাই। এবার আসি আমাদের এই হার্ট ব্লকের ম্যানেজমেন্টে আমরা কি করব, আমরা পেসমেকার ইউজ করব। তাহলে টেম্পোরারি আমরা সাধারণত কার্ডিয়াক পেসমেকার ইউজ করি। তো কোথায় আমরা ইউজ করব, সেটা হচ্ছে যে কমপ্লিট হার্ট ব্লক, সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক, ট্রাইফেসিকুলার হার্ট ব্লক, আর ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক উইথ লেফট বান্ডল ব্রাঞ্চ ব্লক। এই চারটা জায়গায় আমরা সাধারণত পেরি অপারেটিভে আমাদের পেসিং এর প্রয়োজন পড়তে পারে, বিশেষ করে টেম্পোরারি পেসিং। পেরি অপারেটিভ সেটিং এ আমরা তো পার্মানেন্ট পেসমেকার আমরা বসাতে পারবো না। তো টেম্পোরারি পেসমেকার ট্রাইফেসিকুলার ব্লক কোনটা, ট্রাইফেসিকুলার ব্লক হচ্ছে লেফট অ্যাক্সিস ডেভিয়েশন, রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লক এবং ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক। এই তিনটা জিনিস যদি থাকে এটাকে বলা হয় ট্রাইফেসিকুলার ব্লক। আর ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লকের সাথে যদি লেফট বান্ডল ব্রাঞ্চ ব্লক থাকে, সেই ক্ষেত্রে আমাদের এটাতেও আমাদের টেম্পোরারি পেসিং লাগবে। আর নরমালি বাইফেসিকুলার ব্লক যেটা যেটা রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লক এবং লেফট এক্সিস, এখানে দেখেন একটা আছে আমার লেফট বান্ডল ব্রাঞ্চ ব্লক এবং রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লক, লেফট এক্সিস ডেভিয়েশন এবং ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক, এটা হচ্ছে ট্রাইফেসিকুলার এখানে লাগতেছে, কিন্তু আমার বাইফেসিকুলারই কিন্তু নরমালি আমার এই পেসমেকার, টেম্পোরারি পেসমেকার লাগতেছে না। এছাড়া আমাদের এই টেম্পোরারি পেসমেকার দেওয়ার আর কিছু কমন ইন্ডিকেশন আছে, যেগুলি হচ্ছে যে সিমটোমেটিক ব্রেডিকার্ডিয়া, যদি কোনো কারণে আমার অ্যাট্রোপিন দিয়ে আনরেসপন্সিভ থাকে সেই ক্ষেত্রে আমাকে পেসমেকারে যেতে হবে। এছাড়া মায়োকার্ডিয়াল ইনফাকশন, বিশেষ করে অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফাকশনে যেটা হয় যে এবি নোডের আর্টারিয়াল সাপ্লাইটা যদি ড্যামেজ হয়ে যায়, সেই ক্ষেত্রেও আমার পেসমেকার দিতে হবে। অথবা আমার যদি বান্ডেল ব্রাঞ্চ ব্লক, যদি আমার কোনো কারণে যদি বান্ডেল ব্রাঞ্চ যদি ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম যদি আমার কোনো কারণে বিশেষ করে অ্যান্টেরিয়র মায়োকার্ডিয়াল ইনফাকশনে যদি ইয়া হয়, সেই ক্ষেত্রেও আমাকে ইয়াতে যেতে
এছাড়া আমরা যেটা করব অ্যাসিস্টল উইথ পি ওয়েভ অ্যাক্টিভিটি যদি থাকে, আমাদের অ্যাসিস্টল যদি থাকে কিন্তু পি ওয়েভ অ্যাক্টিভিটি আছে, সেই ক্ষেত্রেও আমরা পেসমেকার দিতে পারবো। আর এছাড়া হচ্ছে যে আমাদের পোস্ট অপারেটিভ কার্ডিয়াক সার্জারিতে কিছু সার্জারি আছে, সার্জারির পরে আমাদের পেসমেকারের প্রয়োজন পড়ে। এছাড়া হচ্ছে যে আমাদের টেকিডিজেরিথমিয়া বিশেষ করে হচ্ছে যে ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া যদি থাকে তার সাথে, সেক্ষেত্রে আমাদের ওভাররাইট করা লাগে অনেক সময়, বা ভিএফএ যদি কোনোভাবে সম্ভব না হয়, ভিএফএ আসলে পসিবল হয় না, এভি রিএন্ট্রি টেকিকার্ডিয়া আর ভিটিতে যদি কোনোভাবে আমরা ড্রাগ দিয়ে বা কার্ডিওভার্সন করে যদি আমরা না পারি, সেই ক্ষেত্রে ওভাররাইট প্রেসিং করার জন্য আমরা পেসমেকারটা ইউজ করে শুধু পেসমেকারের রিদমটা দেওয়ার জন্য আমরা ব্যবহার করতে পারি। এরপরে আমরা যেটা ডিসকাশনে আসবো ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়াতে। ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া হচ্ছে আরেকটা মোস্ট কমন, এটা হচ্ছে ওয়াইড কমপ্লেক্স, এবং এটা যদি আমরা বিশেষ করে দেখা যায় 120-র উপর হার্ট রেট চলে গেলেই আমরা যদি ভেন্ট্রিকুলার একটোপিস আমরা পাই, সেক্ষেত্রে আমরা এটা বলি ভিটি। তাহলে এটার ছবিটা আমরা যদি ইসিজিটা যদি আমরা দেখি, যে এখানে নরমালি দেখেন এটা ওয়াইড কিউআরএস কমপ্লেক্স আছে, কিন্তু পি এর সাথে খুব একটা মিল নাই। এখানেও দেখা যাচ্ছে যে ওয়াইড কিউআরএস কমপ্লেক্স আছে, কিন্তু কোথায় পি? ঠিক আছে, একটা হলো মনোমরফিক আর একটা হচ্ছে পলিমরফিক ভিটি। তো এই ভিটিতে যেটা দেখা যায় যে প্রথম দিকে পেশেন্টের ব্লাড প্রেশার হিমোডাইনামিক কন্ডিশনটা ইমপ্রুভ থাকে, ভালো থাকে, কিন্তু পরবর্তীতে দেখা যায় যেটা এই রোগী আমার যদি ট্রিটমেন্ট আমরা না করি, আবার এটা ভিএফসি থেকে ভিএফএ কনভার্ট হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমাদের যদি আমাদের ড্রাগ অফ চয়েস হচ্ছে যে আমাদের সেম এমিউডারন, আর এমিউডারন আমরা ইনফিউশনে রাখবো। যদি এতে ম্যানেজ না হয় আমরা ডিসি কার্ডিওভার্সনে চলে যাব। আর এরপরে হচ্ছে যে আমাদের টর্সাডিপন্টিস, এটাই হচ্ছে এটা ভিটিরই একটা ধরন, স্পেশাল টাইপ। কারণ হচ্ছে যে এটা হচ্ছে বেসিক্যালি প্রলং কিউটি সিনড্রোম বলে একটা সিনড্রোম আছে, এই প্রলং কিউটির সাথে এটা রিলেটেড। তবে এটা ডেঞ্জারাস সাইন হচ্ছে যে এটা যদিও এটা ভিটির মতো দেখতে, কিন্তু এটা যদি আমরা ট্রিটমেন্ট না করি বা ইন্ট্রাঅপারেটিভ যদি এটাকে ট্রিট না করা হয়, তাহলে সেই ক্ষেত্রে এটা ভিএফ কনভার্ট হয়ে যাবে এবং আলটিমেটলি সাডেন ডেথ হওয়ার রিস্ক আছে। তাহলে আমরা ড্রাগসের ক্ষেত্রে আমরা কি কি দিতে পারি, আমরা কি কি ড্রাগসের ক্ষেত্রে প্রলং কিউটি হয়? কুইনিডিন, প্রোকেনামাইড। আমরা যে প্রোকেনামাইড আমরা ইউজ করেছি আমরা ডাব্লিউপি সিনড্রোমে, সেই প্রোকেনামাইডের কারণেও কিন্তু আমার বা এবি রিএন্ট্রিতে আমরা যেটা ইউজ করছি সেটার কারণে কিন্তু প্রলং কিউটি হতে পারে। আলটিমেটলি এটার সাইড এফেক্ট হিসেবেও আমার এই টর্সাডিপন্ডিস হতে পারে। এছাড়া হচ্ছে কি আমার হাইপোক্যালসিমিয়া এবং অ্যাকিউট মায়োকার্ডাইটিস, এই তিনটা জিনিসই মোস্ট কমনলি আমরা পাই প্রলং কিউটি, এবং এর কারণেই দেখা যায় যে আলটিমেটলি একটা টর্সাডিপন্টিস হয়ে একটা ভিটি হয় এবং পরবর্তীতে এটা ভিএফএ কনভার্ট করে। ইমার্জেন্সিতে আমরা এটা কিভাবে ম্যানেজ করব? আমরা এই কিউটি প্রলঙ্গিং যে ড্রাগ আমরা বিশেষ করে যদি কোনো পেশেন্টের ভিটির জন্য আমরা ভিটি এভিরিয়েন্টি ভিটি অথবা আমরা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন যেটাতে হচ্ছে যে অ্যাক্সেসরি পাথওয়ে দিয়ে, সেখানে যদি আমরা প্রোপেনামাইড ইউজ করি তাহলে আমরা এটা স্টপ করে দেব। তো এছাড়া যদি আমার আদার্স কোনো ড্রাগ যেমন ট্রাইসাইক্লি অ্যান্টিডিপ্রেসেন্টের, এগুলি তো অবশ্য ব্যবহার না, বা অন্য কোনো ড্রাগ যদি আগে থেকে পেয়ে থাকে পেশেন্ট, আমরা অপারেশনের আগেই বন্ধ করে দিব। আর বিটা ব্লকার আমরা দিব পেশেন্টকে, এবং এর সাথে আমরা বিটা ব্লকার যদি ইমপ্রুভ না করে, যেহেতু হাইপোক্যালসিমিয়ার কারণেও হয়, আমরা ম্যাগনেসিয়াম চয়েস করতে পারি 8 মিলিমোল, আমরা 15 মিনিটসে আমরা স্লোলি ইনফিউশনে দিব। আর লাস্টলি আমরা যদি এগুলো দিয়ে ম্যানেজ না করা যায়, সেক্ষেত্রে আমরা একটা টেম্পোরারি পেসমেকার দিয়ে ওভাররাইডিং করবো, এটাকে বলা ওভাররাইড পেসমেকিং। তো আমরা এভাবে আমরা টর্সাডিপন্টিসটা ম্যানেজ করতে পারি। লাস্ট ওয়ান হচ্ছে যে আমাদের সবচেয়ে কমপ্লিকেটেড ওয়ান, সেটা হচ্ছে যে আমাদের ভিএফ যেটা আমরা বলি ন্যারো কমপ্লেক্স টেকিকার্ডিয়া। তো ন্যারো কমপ্লেক্স টেকিকার্ডিয়াতে বেশ কিছু রিদম বা বিট আছে, যে বিটগুলির কারণে আলটিমেটলি পরবর্তীতে এই রোগীগুলি ভিএফ এ কনভার্ট করে, এবং এই ভিএফটা আমাদের একরকমের কার্ডিয়াক অ্যারেস্ট। তো এখানে আমরা ভিএফএ যেটা দেখি সেটা হচ্ছে যে আমরা কেওয়াটিক এবং নন আইডেন্টিফাইবল আমরা কিউআরএস কমপ্লেক্স দেখতে পাবো। যেমন দেখেন এখানে আমরা যদি আমরা দেখি এই জায়গায়, যে এই জায়গায় আমরা এখানে কিউআরএস কমপ্লেক্সটাকে আইডেন্টিফাই করা যাচ্ছে না। এটা একটা আঁকা বাঁকা একটা হাতের বাচ্চার হাতের ড্রয়িং এর মতো। তো এখানে না পি আছে না কিউআরএস কমপ্লেক্স আছে, তাহলে এটাকে ধরে নেওয়া হয় এটা একটা ওয়ান টাইপ অফ কার্ডিয়াক অ্যারেস্ট। তার মানে কি এটাকে তাহলে আমাকে ম্যানেজ করতে হবে। কারণ হিসেবে কি আছে, সেম ভিটি যে কজগুলি আছে সেই সেম কজগুলি, যেমন হচ্ছে যে মায়োকার্ডিয়াল ইনফাকশন, ইলেকট্রোলাইট অ্যাবনরমালিটিস, অথবা আমরা ইলেকট্রিক্যাল শক যদি দিই, শকের পরে হতে পারে,
এবং এটার ট্রিটমেন্ট হচ্ছে কি অ্যাডভান্স লাইফ সাপোর্ট নিতে হবে। এবং এর পেশেন্টের আমাদের ট্রিটমেন্ট করার আগেই যেটা দেখতে হবে যে আমাদের রিসাসিটেশনটা কমপ্লিট আছে কিনা। রিসাসিটেশন যদি কমপ্লিট না থাকে, আমার যদি কজ থাকে, তাহলে আমরা ডিসি শক দিয়েও আলটিমেটলি পেশেন্টকে ইমপ্রুভ করতে পারবো না। যেমন একটা পেশেন্টের হাইপোক্সিয়া আছে, আমি অক্সিজেন ডেলিভারি করতে পারতেছি না, সেই ক্ষেত্রে দেখা গেছে হাইপোক্সিয়া থেকে আস্তে আস্তে বিহেভ হয়েছে, সেই ক্ষেত্রে আমার সেটাও আমাকে ম্যানেজ করতে হবে, এটাও করতে হবে। তবে এটাকে ওয়েট করা যাবে না। আমরা এই অক্সিজেনেশন মেনটেন করার জন্য, আমরা যদি এই অক্সিজেনেশন মেনটেন করার জন্য তাহলে 1 এপিসোড অফ প্রাইমারি যদি আমার বিএফ হয়, তাহলে সেটা হচ্ছে যে আমি কি করব, আমরা ডিসি শক দিব। ডিসি শক দেওয়ার পরে আমার যদি ইমপ্রুভ করে যায়, সেক্ষেত্রে আমার আর ইয়ে দেওয়ার প্রয়োজন নেই, আমার প্রোফাইলিটিক ট্রিটমেন্টের প্রয়োজন নেই। আর যদি আমার শক দেওয়ার পরেও যদি 48 আওয়ার্সের পরেও যদি আমার ইমপ্রুভ না করে, সেক্ষেত্রে আমাকে এমিউডারন, বিটা ব্লকার বা লিডোকিন জাতীয় আমরা ড্রাগ দিতে পারি। আর যদি কারো যদি ইমপ্লান্টেবল যদি কার্ডিওভার্টার ডিফিব্রিলেটর যদি আইসিডি যদি লাগানো থাকে, তাহলে সেটা দিয়েও আমরা ডিসি শক দিতে পারি। ওটা আরো বেশি ইমপ্রুভ করবে, যেহেতু সরাসরি ডাইরেক্টলি হার্টের মধ্যে সেট করা আছে। তাহলে আমরা যদি এখন অ্যালগোরিদমটা দেখি আমাদের এই টেকিকার্ডিয়াগুলি ম্যানেজমেন্টের, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমরা প্রথমেই একটা পেশেন্ট যদি টেকিকার্ডিয়া হিসেবে আসে, তাহলে আমরা দেখবো যে প্রথমে হার্ট রেটটা তার মোর দেন 150 বা 150 কিনা। যদি সেটা থাকে, তাহলে আমরা আইডেন্টিফাই করব যদি কোনো কজ আছে কিনা। যদি কজ থাকে, আন্ডারলাইং কজ থাকে, সেটা আমরা ম্যানেজ করার চেষ্টা করব। প্রথমে কি কি আছে আমরা, এছাড়া আমরা তার পাশাপাশি কি করব, আমরা এবিসি করব, প্যাটার্ন করব এয়ারওয়ে, এবং প্রয়োজনে আমরা অ্যাসিস্ট করব ব্রিদিং, অক্সিজেনেশন দিব, এবং আমরা কার্ডিয়াক মনিটর দিয়ে আমরা রিদমটা আইডেন্টিফাই করব। ঠিক আছে, ব্লাড প্রেশার এবং পালস অক্সিমেট্রিতে আমরা অক্সিজেন স্যাচুরেশনটা দেখব। এরপরে আমরা যেটা করব, এই কজগুলি হিসেবে কি কি কজ আমরা এগুলো আইডেন্টিফাই করব, যেমন হাইপোটেনশন আছে কিনা, মেন্টাল স্ট্যাটাস কেমন, সাইন অফ শক আছে কিনা, বা কোনো চেস্ট ডিসকমফোর্ট আছে কিনা, যদি পেশেন্ট যদি স্পাইনাল দেওয়া থাকে সেই ক্ষেত্রে যদি হয়, সেক্ষেত্রে আমরা এগুলি দেখব। অথবা অ্যাকিউট হার্ট ফেলিউরের কোনো সাইন আছে কিনা, যদি থাকে তাহলে আমরা কার্ডিওভার্সনে চলে যাব এবং সিডেশন দিব।
যদি বিশেষ করে আমার ন্যারো কমপ্লেক্স হয় সেই ক্ষেত্রে আমরা এডিনোসিন চয়েস করব। আর যদি না হয় সেক্ষেত্রে ওয়াইড যদি হয়, ওয়াইডের ক্ষেত্রে যদি গ্রেটার দেন 0.12 সেকেন্ড হয় সেক্ষেত্রে আমরা আইভি অ্যাক্সেস করব, ইসিজি দেখব, দেখে আমরা এডিনোসিন দিব। যদি এডিনোসিনের নর্মাল না হয় সেক্ষেত্রে আমরা এক্সপার্ট কনসালটেশন আমরা নিব। আর যদি ওয়াইড কিউআরএস কমপ্লেক্স না হয় সেক্ষেত্রে আমরা ভ্যাগাল ম্যানুভার, এডিনোসিন, বিটা ব্লকার বা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার অথবা এক্সপার্ট কনসালটেশন আমরা নিব। এখন এই পাশে আমরা যদি আসি, ডোজ এবং ডিটেলসে দেওয়া আছে যে আমরা কি ডোজে আমরা কার্ডিওভার্সনটা করি। যেমন আমরা 50 থেকে 100 জুল হচ্ছে কমন ন্যারো রেগুলার। আর ইরেগুলারের ক্ষেত্রে যদি ইরেগুলার থাকে, যেমন হচ্ছে যে বিএফএ ইরেগুলার থাকে, আমরা 120 থেকে 200 জুল পর্যন্ত আমরা বাইফেজিকে যাব। আর ওয়াইড যদি থাকে, ওয়াইড কিউআরএস কমপ্লেক্স হচ্ছে আমাদের ভিটিতে থাকে, সেক্ষেত্রে রেগুলার যদি থাকে, ভিটিতে রেগুলার থাকার সম্ভাবনা বেশি, সেক্ষেত্রে 100 জুল। আর ইরেগুলার যদি থাকে সেক্ষেত্রে আমরা ডিফিব্রিলেশনে চলে যাব, মানে আমরা ফুল জুলে চলে যাব, আমরা একেবারে 300 পর্যন্ত যেতে পারবো আমরা। আর এডিনোসিন আমরা ফার্স্ট ডোজ হচ্ছে 6 মিলিগ্রাম আইভি পুশ দেই, তারপরে ফলোড বাই হচ্ছে আমরা নরমাল স্যালাইন দিয়ে পুশ ফ্লাশ দিব আমরা। সেকেন্ড ডোজ যদি প্রয়োজন পড়ে তাহলে আমরা 12 মিলিগ্রাম দিতে পারবো। আর অ্যান্টি ডিসএরিথমিকের ভিতরে আমরা আলোচনা করে ফেলছি প্রোকেনামাইড এবং এমিউডারিন নিয়ে। এবার আসি আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিকস, যেটা আমাদের ফেস করা লাগতে পারে। যেমন যদি কোনো পেশেন্ট আমাদের পেসমেকার লাগানো অবস্থায় আসে, অথবা পেসমেকার এবং ইমপ্লান্টেবল কার্ডিওভার্টার ডিভাইস যদি লাগানো থাকে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে পেশেন্ট ম্যানেজ করব। তো আমাদের প্রথমেই যেটা করতে হবে যে পেশেন্টের আমাদের আগে ফুললি পেশেন্টের হিস্ট্রি নিতে হবে এবং ক্লিনিক্যালি এক্সামিনেশন করতে হবে, বিশেষ করে আমাদের অ্যানাস্থেসিয়ার সেফ প্র্যাকটিসের জন্য। আমাদের হিস্ট্রিতে কি কি আসবে পেশেন্টের বেশ কিছু জিনিস, যেমন হচ্ছে যে এই ডিভাইসটা ম্যানুফ্যাকচারার, মডেল নাম্বার, সিরিয়াল নাম্বার, ডেট অফ ইনসারশন, ইন্ডিকেশন এবং জেনারেল পেসমেকার কোডিং। যে কোডিংটা থাকে সেই কোডিং এর ভিতরে আমার দেখতে হবে যে অ্যান্টিটেকিকার্ডিয়া, শকিং অথবা রেট মডুলেশনের কোনো ফিচার আছে কিনা, এবং দেখতে হবে যে কোনো রিপ্লেসমেন্ট করার ব্যবস্থা আছে কিনা, অথবা ডিভাইসের কন্ডিশনটা কি। তাহলে এই জিনিসগুলি আমরা দেখব এবং হিস্ট্রি নিব যে তার মেডিকেল কোন প্রবলেমের কারণে এই পেসমেকারটা ইনসার্ট করা লাগছে। তো এরপরে আমরা যেটা দেখা গেছে যে আমাদের প্রি অপারেটিভ স্টেজে যদি আসে, আমরা কিছু সাইন সিমটম দেখে আমরা বুঝতে পারি যে পেসমেকারটা ম্যাল ফাংশন আছে। যেমন হচ্ছে ডিজিনেস, লাইট হেডেডনেস, অথবা যদি সিনকোপ থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের পার্টিকুলারলি ফুললি এক্সামিনেশন করে পেশেন্টটাকে পাঠাতে হবে যে এক্সামিনেশন করার জন্য পেসমেকারটা ফাংশনিং কিনা। তাহলে যদি কোনো রুটিন ইনভেস্টিগেশন লাগবে কিনা, অবশ্যই আমরা যা রুটিন ইনভেস্টিগেশন করি সবই আমাদের লাগবে। বিশেষ করে একটা 12 লিড ইসিজি মাস্ট, কারণ আমাদের রিদমটা দেখতে হবে। ওখানে দেখতে হবে যে আমার পেসমেকারের যে সাইনটা, পেসমেকার ওয়েভ থাকে একটা, সেই পেসমেকার ওয়েভটা আছে কিনা। আর এক্সরে করে আমরা এক্সরেতে যেটা দেখতে হবে যে আমার পেসমেকারটা জায়গা মতো আছে কিনা, এবং লিডটা যেই জায়গায় বসানো আছে সেই জায়গায় আছে কিনা, এবং কার্ডিয়াক ফেলুর আছে কিনা। আর সেরাম ইলেকট্রোলাইটসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ পটাশিয়াম যদি কোনো অ্যাবনর্মালিটিস থাকে সেই ক্ষেত্রে আমার এই পেসমেকারের ক্ষেত্রে যেটা হতে পারে যে লস অফ ক্যাপচার, মানে সে সেন্স করতে পারবে না। একটা পেসমেকারে আমাদের একটা কোড দেওয়া থাকে, সেই কোডটা একটা লেটারে দেওয়া থাকে। সাধারণত আমরা 3 লেটার থেকে শুরু হয়ে 5 লেটার পর্যন্ত আমার পেসমেকারে কোড থাকতে পারে। ফার্স্ট লেটারটা কি থাকে, যে চেম্বারে এই পেসমেকারটা দেওয়া আছে। সেকেন্ড লেটারে হচ্ছে কি, পেসমেকারটা কোন চেম্বারটাকে সেন্স করতেছে। যেমন একটা পেসমেকার দেওয়া আছে অ্যাট্রিয়ামে, সেন্স করতে পারে অ্যাট্রিয়াম ভেন্ট্রিকলে, অথবা সে ভেন্ট্রিকলও সেন্স করতে পারে, এরকম হতে পারে। অথবা দুইটাই, একটাতে অ্যাট্রিয়াতে দেওয়া আছে, সে অ্যাট্রিয়া ভেন্ট্রিকল দুইটাতেই সে সেন্স করতে পারবে। থার্ডটা দেওয়া আছে হচ্ছে যে সেন্সের রেসপন্সটা কি, যেমন আই দিয়ে হচ্ছে ইনহিবিটেড, টি দিয়ে হচ্ছে ট্রিগার্ড, অথবা ডি দিয়ে হচ্ছে আমার ডুয়েল। তার মানে কি, সে আইদার ইনহিবিট করতে পারে অথবা ট্রিগার করতে পারে। যেমন আমি পেশেন্টের একটা ব্লাড প্রেশার ফল করলো, সেক্ষেত্রে তার হার্ট রেট বাড়াইতে হবে। তো সেক্ষেত্রে যদি বাড়াইতে হয় তাহলে তার ট্রিগার ফাংশনটা থাকতে হবে। এখন কোনো কারণে পেশেন্টের হার্ট রেট বেশি হয়ে গেল, সেটাকে ইনহিবিট করতে হবে, তাহলে সেই জায়গায় তার আই ফাংশনটা থাকতে হবে। তার মানে কি, এই প্রথম 3টা ন্যূনতম রিকোয়ারমেন্টস। এরপরে হচ্ছে যে যত ফাংশন বাড়বে তত অ্যাডভান্স। যেমন ফোর্থ ফাংশনটা যদি থাকে সেটা হচ্ছে প্রোগ্রামেবিলিটি। যেমন
সিম্পল প্রোগ্রাম থাকতে পারে, মাল্টিপল প্রোগ্রাম থাকতে পারে, অথবা রেট মডিউলেশন। মেইনলি যেটা আমাদের প্রয়োজন পড়ে রেট মডিউলেশন। দুইটা ফাংশন থাকে, যেমন হচ্ছে রেট ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে যে স্ট্যাটিক ফাংশন। তার মানে কি, আমি যদি সেট করে দিই ওর 70তেই সে চলবে, তার উপরে বা নিচে কোনো অবস্থাতেই তার আসবে না। ব্লাড প্রেশার ফলো যদি করে তার 70-র উপরে যাবে না, যদি ব্লাড প্রেশার বাড়েও তার 70-র নিচে আসবে না। তো এটাকে বলে হচ্ছে যে রেট মডিউলেশন। এখন আমি যদি এই ফাংশনটাকে বন্ধ করে দিয়ে আমি যদি রেট মডিউলেশনে দিয়ে দিই, তাহলে ব্লাড প্রেশারের সাথে তার বাড়বে এবং এর সাথে আমার ব্লাড প্রেশার বা যে কোনো সিম্পেথেটিক স্টিমুলেশনের সাথে তার হার্ট রেট বাড়বে বা কমবে। এবং এই ফাংশনটাই ম্যাক্সিমাম নতুন এই পেসমেকার গুলিতে থাকে, যাতে ফিজিওলজিক্যাল যে ডিমান্ডটা থাকে সেই ডিমান্ড অনুযায়ী যাতে পেসমেকার পেসিং করতে পারে, সেই জন্য এই ফাংশনটা দেওয়া থাকে। আর ফিফথ লেটারটা যেটা, সেটা হচ্ছে যে নতুন ইয়েতে চলে আসছে, যেটা বলছি আমরা ডিফিব্রিলেটর ফাংশন। তার মানে কি, তার ভিতরে একটা শক দেওয়ার মতো ব্যাটারি বা ফাংশন থাকে, যার মাধ্যমে সে সরাসরি ইন্ট্রাকার্ডিয়াক শক দিতে পারে। তো এই শকটার উপরে আবার এই ফিফথ লেটারটা। তো মোস্ট কমনলি আমরা যেটা পাই ভিবিআই, ভিবিআইআর, ডিডিডি, ডিডিআইআর। তো ভিবিআই তে কি বোঝায়? ভিতে বোঝায় হচ্ছে যে তার বসানো আছে লিডটা ভেন্ট্রিকলে এবং সেন্স করতেছে সে ভেন্ট্রিকলে, এবং সে ইনহিবিটরি, আই দিয়ে বোঝায় ইনহিবিটরি। তার মানে কি, তার হার্ট রেট যদি বাড়তে থাকে সে শুধু ইনহিবিট করবে। আর ভিবিআইআর যেটা বোঝায় সেটা হচ্ছে ইনহিবিটরি প্লাস হচ্ছে যে রেট লিমিটিং। তার মানে কি, আমার রেটের সাথে এটা কন্ট্রোল করা সম্ভব। আর ডিডিডি তে বোঝা যায় এটা হচ্ছে ডুয়েল ফাংশন, সবকিছু ডুয়েল, মানে দুই পাশে লিড আছে দুইটা ইয়াতেই, অ্যাট্রিয়াম ভেন্ট্রিকলে, সেন্সও করে দুইটাতে, আবার প্লাস হচ্ছে যে সে ইনহিবিশনও করতে পারে, ট্রিগারও করতে পারে। এইভাবে এই ইয়াগুলি দেখে নিতে হবে আমাদের, যে এটা লেটার দিয়ে বোঝানো থাকবে কোন লেটারের সাথে এটা মেলে। আর বিশেষ করে হচ্ছে যে আমাদের কি কি মনিটরিং লাগবে, স্পেশালি আমাদের যা যা এজিবিআই, আমাদের আমেরিকান অ্যানেস্থেসিওলজি সোসাইটি, গ্রেট ব্রিটেন অফ আয়ারল্যান্ড যা যা আমাদের সাজেস্ট করে সবই লাগবে। ইসিজি মনিটরিং, পালস অক্সিমিটার, প্লিথোসোনোগ্রাফি, নন ইনভেসিভ ব্লাড প্রেশার মনিটরিং সবই আমাদের প্রয়োজনে। তবে এই ক্ষেত্রে মনে রাখতে হবে, যদি কোনো পেশেন্টের আমরা সিবিপি ক্যাথেটার ইনসারশন করি, সেক্ষেত্রে আমরা সাবক্লেভিয়ান আর্টারিটাকে আমরা অ্যাভয়েড করব। আমরা অ্যাভয়েড করে আমরা যাব হচ্ছে ফিমোরালে, আমরা সিবি লাইনটা করব। নাহলে আমার লিডটা যে কোনো সময় আমার লিডটা কি হতে পারে, আমার লিডটা ডিসকানেক্টেড হয়ে যেতে পারে বা আমার পেসমেকারটা ফেলিউর হয়ে যেতে পারে। সাক্সা মিথেনিয়ামের ক্ষেত্রে এটা কমন কোশ্চেন হচ্ছে যে আমরা সাক্সা যদি ইউজ করি সেক্ষেত্রে পেসমেকারের কোনো ফাংশনে অল্টারেশন হতে পারে কিনা। সাক্সা মিথেনিয়ামে আমাদের কি হয়, আমাদের মোস্ট কমনলি একটা ইয়া হচ্ছে যে আমার ফেসিকুলেশন হয়। তার মানে কি, ফেসিকুলেশনটা একটা স্টিমুলেশন। এই স্টিমুলেশনটা আমার যদি পেসমেকার ফলস সেন্স করে, তাহলে সে আলটিমেটলি কি করতে পারে, তার মাধ্যমে সে হার্ট রেট বাড়ানোর প্রয়োজন হলে বাড়াইতে পারে, অথবা কমানোর প্রয়োজন হলে কমাইতে পারে সে। তার মানে কি, সাক্সা মিথেনিয়ামের কারণে, ফলস সেন্সিং এর কারণে আমার পেসমেকারের ফাংশনটা অল্টার্ড হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে বলা হয় যে আমরা যদি সাক্সা দেওয়াই লাগে, তার আগে আমরা লো ডোজে আমরা যে লং অ্যাক্টিং মাসল রিল্যাক্সেন্ট দেই 1/5 বা 1/8 ডোজ, 1/5 থেকে 1/8, সেই ডিফেসিকুলেটিং ডোজে আমরা নন ডিপোলারাইজিংটা দিলে ফেসিকুলেশনটা কম হবে, ফলে আমরা সমস্যাটা কম হবে। আর এরপরে আসে যেটা মোস্ট কমনলি ইন্টারফেয়ার করে, সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেয়ারেন্স। ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেয়ারেন্সটা কি, আলটিমেটলি কোথাও যদি ম্যাগনেট থাকে অথবা ইলেকট্রিক্যাল কোনো ব্যাপার থাকে, সেই জায়গায় আমার এই পেসমেকারের ফাংশনটা ইম্পেয়ার করবে। যে কারণে যাদের পেসমেকার লাগানো থাকে তাদের এমআরআই করা যায় না, এবং তাদেরকে আমরা কি, এই যে কার্ডিওভার্সন বা কার্ডিয়াক ডিফিব্রিলেশন দেওয়ার সময় আমাদের কেয়ারফুল থাকতে হয়, কারণ হচ্ছে যে না হলে আমার পেসমেকারটা ইয়া করতে পারে। এছাড়া লিথোট্রিপসি এবং ট্রান্সকিউটেনিয়াস নার্ভ স্টিমুলেশন, এটা পেইনে আমরা সাধারণত এই ধরনের টেন্স জাতীয় আমরা নার্ভ স্টিমুলেটর ইউজ করি। এইসব জায়গায় দেখা যায় যে আমাদের এই ইলেকট্রিক্যাল ইন্টারফারেন্সটা হতে পারে। তো আমরা একটা ইলেকট্রিক সেটিংসে আমরা কি কি জিনিস আমাদের ডায়াথার্মির ক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে, কারণ ডায়াথার্মিতেও কিন্তু আমার কি হয়, একটা সেন্স হয়, একটা ইলেকট্রিক্যাল কারেন্ট পাস করে, এবং ফলে যেটা দেখা যায় যে আমার পেসমেকারটা নষ্ট হয়ে যেতে পারে, অথবা ফলসলি সে সেন্স করতে পারে। তো এই প্রসিডিওরের আগে আমাদের যেটা করতে হবে, যে আমাদের পেসমেকারটা আমাদের দেখে নিতে হবে যে উইদিন 3 মান্থস এটা চেক করা হয়েছে কিনা। যদি চেক করা হয়ে থাকে তাহলে আমাদের ম্যালফাংশন হওয়ার রিস্কটা কমে যাবে। আর এছাড়া আমাদের যেটা হচ্ছে যে আমাদের ফলো আপে অবশ্যই আমরা এটাকে কি করবো, একজন ফিজিওলজিস্ট, কার্ডিয়াক পেসিং ফিজিওলজিস্ট বলা হয় ওনাদের, যারা পেসমেকারটা চেক করেন তাদেরকে দিয়ে আমরা এটাকে চেক করে নিব, এবং ডিউরিং বা আফটার সার্জিক্যাল প্রসিডিউর আমরা এটা দেখব।
এখন কি কি স্টেপ আমাদের নিতে হবে ডায়াথার্মি আমরা যদি ইউজ করি, সেই ক্ষেত্রে আমাদের যে পেসমেকারের যে ফাংশনটা আছে সেই ফাংশনটা আমরা আমাদের ইয়ে করে নিতে হবে যে এটা যাতে আমার ইনহিবিশনটা না করে, মিনিমাইজ করে। তার মানে কি, আমরা যদি কোনো কারণে আমার ডায়াথার্মি ইউজ করার কারণে আমার যদি সেটাকে সেই ইলেকট্রিক্যাল টাচ ইয়ে হিসেবে দেখায়, তাহলে সে দেখা যাবে যে সে আমার হার্ট রেটটা কমাই দিতে পারে। সেটা যাতে না হয় সেই ক্ষেত্রে আমরা এটাকে আমরা সেন্সিংটা তাকে কমাই দিতে পারি। আমরা এর মাধ্যমেও আমরা প্রোগ্রাম করে পেশেন্টের এই পেসমেকারটাকে ইমপ্রুভ করতে পারি, ফাংশনটাকে, প্লাস হচ্ছে পেশেন্টকে ইমপ্রুভ করতে পারি। এছাড়া হচ্ছে যে আমরা যে শক ফাংশন যেটা আছে, যে আমরা বললাম যে যেগুলির সাথে ডিফিব্রিলেশন বা শক দেওয়ার ব্যবস্থা আছে, সেটাও যদি আমরা মিনিমাইজ করে দিই অথবা বন্ধ করে দিই, তাতেও আমাদের রিস্কটা কমে যাবে। এছাড়া হচ্ছে যে আমাদের যদি আমরা কার্ডিয়াক ফিজিওলজিস্ট কাছাকাছি রাখি, তাহলে আমরা যে কোনো সময় আমরা এটা দিয়ে ম্যানেজ করতে পারবো। আর অবশ্যই এই ধরনের পেসমেকার যাদের আছে তাদের ক্ষেত্রে এক্সটার্নাল একটা ডিফিব্রিলেটর রাখতে হবে, প্লাস হচ্ছে যে পেসমেকার, টেম্পোরারি পেসমেকার লাগানোর ব্যবস্থা থাকতে হবে, এবং সাথেই আমাদের কার্ডিও পালমোনারি রিসাসিটেশনের ব্যবস্থা থাকতে হবে। কারণ তাদের পেসমেকার যদি ফেল করে তাহলে কমপ্লিট হার্ট ব্লক হয়ে আলটিমেটলি কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যাবে। এখন এই অ্যাডভাইসগুলি যদি আমরা ইমার্জেন্সির ক্ষেত্রে হয়, তাহলে সেক্ষেত্রে তো আমাদের সময় কম, আমরা কার্ডিয়াক ফিজিওলজিস্ট পাবো না, পেসমেকারটা চেক করারও ফাংশন আমরা পাবো না। সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই আমাদের মনিটরিং এর দিকে জোর দিতে হবে এবং আমাদের কিছু প্রিকশন নিতে হবে। বিশেষ করে আমরা প্রিকশনের ভিতরে আমরা যেটা করবো যে বায়োপোলার ডায়াথার্মিটা আমরা মনোপোলার ডায়াথার্মির জায়গায় আমরা ব্যবহার করব, এবং আমরা চেষ্টা করব যে আমরা ডায়াথার্মি যদি মনোপোলার ইউজ করা হয় তাহলে আমরা খুব শর্ট বাস্ট, মানে খুব অল্প সময়ের জন্য দিব, এবং পাওয়ারটাও আমরা কমাই দিব, যাতে কোনো কারণে যদি ইলেকট্রিক্যাল কারেন্ট যদি কাছাকাছি পাস করে তাহলে যাতে আমার পেসমেকারটা ড্যামেজ না হয়। তারপরে আমরা যেটা করব যে ডায়াথার্মির যে প্লেট এবং প্লেটটা আমরা এবং এই প্লেটটা যতটুকু সম্ভব পেসমেকার থেকে আমরা দূরে রাখবো, এবং বিশেষ করে হচ্ছে যে কেবলগুলি যেগুলি আছে কেবলগুলিও আমরা দূরে রাখবো। যদি কোনো কারণে আমরা বুঝি যে আমাদের পেসমেকারটা ফেল হয়েছে, সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা এই প্রথমেই যেটা দেখা যায় যেটা হচ্ছে যে আমরা প্লিথিসমোগ্রাফ যে ট্রেসিংটা আমরা SpO2 তে আমরা যেটা দেখি, সেটা তো আমরা এই ইয়াটা পাইতে পারি। আবার ইভেন আমরা পালসও আমরা হাত দিয়ে বা আর্টেরিয়াল লাইনের ট্রেসিংও আমরা এটা বুঝতে পারবো। আমরা যদি আমাদের আর্টেরিয়াল লাইন করা থাকে সেখানেও ট্রেসিং এ এই আমরা ফেলুর হয়ে গিয়ে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যাওয়ার আগেও আমরা অ্যাসেস করতে পারবো। অথবা পেশেন্টের পালসের দিকেও যদি আমরা দেখি, তাহলে পালস আস্তে আস্তে দেখবো যে আমরা কমে আসবে, কমে এসে আলটিমেটলি কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যায়। তার মানে আমাদের এই পেসমেকার ফেলুরটা যদি আমাকে ইয়ে করতে হয়, তাহলে আমাকে ভিজিলেন্স লাগবে এবং মনিটরিংটা খুব আমার ভালো মনিটরিং হইতে হবে। তাহলে কিভাবে আমরা এই পেসমেকার ফেলুরটা আমরা ট্রিট করব? এই পেসমেকার ফেলুরটা যদি ট্রিট করার রাস্তা হচ্ছে যে আমাদের যত সোর্স আছে, আমরা যদি পেসমেকারের সোর্স হিসেবে আমরা যদি দেখি যে আমার ডায়াথার্মির কারণে বা অন্য কোনো সোর্স যদি থাকে, সেই সোর্সগুলিকে আমরা বন্ধ করে দিব, এক নাম্বার। নাম্বার দুই হচ্ছে যে আমাদের যদি ডিউ টু ওভার সেন্সিং, যদি পার্মানেন্ট পেসমেকারটা যদি ওভার সেন্সিং এর কারণে ফেলুর হয়, তাহলে আমরা ইলেকট্রিক্যাল যত ম্যাগনেটিক ইয়ে আছে সেগুলি আমরা বন্ধ করে দিব অথবা কমাই দিব। যদি কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যায় তাহলে আমরা একেবারে অ্যাডভান্স কার্ডিয়াক লাইফ সাপোর্ট যেই ইয়াতে আছে সেটাতে আমরা চলে যাব। আর তার পাশাপাশি আমরা আগেই বলেছি যে আমরা চেষ্টা করব যে আমরা টেম্পোরারি পেসমেকার পেসিং করার ব্যবস্থা যাতে থাকে। আর অবশ্যই বলা আছে যেটা, যদি আমরা এই ডিফিব্রিলেশন করতে হয় সেক্ষেত্রে ডিফিব্রিলেশনটা আমরা সাধারণত যতটুকু সম্ভব আমাদের পেসমেকার থেকে দূরে আমরা করব, এবং এটা বলা আছে যে মিনিমাম 10 সেন্টিমিটার ফ্রম দি পালস জেনারেটর, মানে 10 সেন্টিমিটার থেকে আমরা দূরে আমরা ডিফিব্রিলেশন দিব, এবং এটা অ্যান্টেরিয়র পোস্টেরিয়র পজিশনে দিলে সবচেয়ে বেস্ট। একটা থাকবে হচ্ছে যে আমার ডান পাশে রাইট সাইডে বিলো দ্য ক্লেভিকল, আর একটা হচ্ছে যে আমার অ্যাপেক্সে। আর ম্যাগনেটের রোলটা হচ্ছে আসলে কন্ট্রোভার্সি, এখন আসলে বেসিক্যালি ম্যাগনেটটা ইউজ করা হয় না খুব একটা, কারণ ম্যাগনেটটা দিয়ে আসলে এটাকে ফিক্সড মুডে নিয়ে যাওয়া হতো। ফিক্সড মুডে নিলে সুবিধা কি, আলটিমেটলি এই ওভার সেন্সিং বা আন্ডার সেন্সিং হওয়ার কোনো চান্স নাই বা রিস্ক নাই, ফলে দেখা যাবে কি পেশেন্টের রিস্কটা কমে যাবে ফেলুরের। তো এখন দেখা গেছে যেটা আলটিমেটলি ম্যাগনেট দিলে উল্টা আরো ওভার সেন্সিং হয়, অনেক সময় আবার আন্ডার সেন্সিং হয়ে যেতে পারে, বা প্রোগ্রামের ফাংশনটা নষ্ট হয়ে যেতে পারে।
এছাড়া হচ্ছে কি আমাদের ফলো আপ ইনভেস্টিগেশন আমরা লাগবে। কি কি আমাদের ফলো আপ ইনভেস্টিগেশন করব? এই সার্জারির পরে আমাদের ফলো আপ ইনভেস্টিগেশন লাগবে যে আমাদের এই রেট মডুলেশন যে ফাংশনটা আছে সেই ফাংশনটা আমার আগের জায়গায় আছে কিনা, অথবা যে শক ফাংশনটা ছিল এই শক ফাংশনটা আবার আগের জায়গায় আছে কিনা বা চেঞ্জ হয়ে গেছে কিনা। কারণ কি এই দুইটা ফাংশন হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট। এটা প্রায় সময় দেখা যায় যে এই অপারেশনের পরে বা ইলেকট্রিক্যাল ইন্টারফারেন্স বা ডায়াথার্মির কারণে চেঞ্জ হয়ে যায়। ফলে আমাদের এই ইয়ার দিকে খেয়াল রাখতে হবে। আর আরেকটা কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ইমপ্লান্টেবল যদি কারো কার্ডিওভার্টার ডিফিব্রিলেটর, যেটা আমরা বলছি এর আগে, যদি এই ক্ষেত্রে থাকে তাদের ক্ষেত্রে আমরা কি করব? এর ক্ষেত্রে হচ্ছে আসলে বেসিক্যালি এইখানে যা আছে আমাদের একটা পেসমেকারের জন্য যা যা লাগে সবকিছুই এর জন্য ইম্পর্টেন্ট। তবে এখানে বিশেষ কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে এর ডেলিভারি অফ কাউন্টার শক, এ মানে কি পরিমাণ শক দিয়েছে এর ভিতরে। এই কারণ কি একটা ইলেকট্রিক্যাল যে কার্ডিওভার্টার ডিফিব্রিলেটর এটার মেয়াদ যদি 5 বছর থাকে, কিন্তু এটা যদি শক দেয়, শক দেওয়ার ফলে দেখা যায় যে আলটিমেটলি এই ব্যাটারির মেয়াদটা কমে যায়। ফলে আমাদের এইটা জানাটা খুব প্রয়োজন যে এর ভিতরে কোনো মানে কয়বার তার শক দেওয়া লাগছে বা এর চার্জটা আছে কিনা পেসমেকারের, সেটা আমাদের জানা খুবই প্রয়োজন। এর ছাড়া হচ্ছে যে আমাদের প্রি অপারেটিভলি অবশ্যই দেখতে হবে যে আমাদের ম্যাগনেটটা প্রপারলি ম্যাগনেট দেওয়ার ফলে কোনো প্রবলেম হয় কিনা, আমাদের ম্যাগনেট ইউজ করলে আমাদের ফাংশনে কোনো অল্টারেশন হয় কিনা। আর এছাড়া হচ্ছে যে সিভিয়ার কার্ডিওভাস্কুলার ডিজিজের ক্ষেত্রে তো আমাদের মনিটরিং করতে হবে, ইলেকট্রোলাইট, ইসিজি, এগুলি সব আগের মতোই। আর ডিফিব্রিলেশনের ক্ষেত্রে হচ্ছে যে যেটা বলা হয় যে আমরা ডায়াথার্মি যদি আমরা ইউজ করি তাহলে আমরা এই ডিফিব্রিলেটর ফাংশনটাকে আমরা অফ করে রাখবো। আর এক্সট্রা যদি প্রয়োজনই পড়ে আমরা এক্সটার্নাল ডিফিব্রিলেশনটা আমরা ইউজ করব। আর প্যাড গুলি আমরা আগে বলেছি যে ডিফিব্রিলেশনের জন্য প্যাডটা আমার দূরে থাকবে। একটা থাকবে হচ্ছে যে রাইট সাইড, রাইট ক্লেভিকলের বিলোতার রাইট ক্লেভিকল, আরেকটা থাকবে হচ্ছে যে আমার প্যাডটা থাকবে হচ্ছে যে জাস্ট ক্লোজ টু দা অ্যাপেক্স অফ দি হার্ট। আর পোস্ট অপারেটিভলি সেম, আমার হায়ার ডিপেন্ডেন্সি মানে এইচডিইউ তে আমার এই দুই পেশেন্টই আমার এইচডিইউ, অ্যাটলিস্ট এইচডিইউ অথবা সিসিইউ তে মনিটরিং করতে হবে এবং কন্টিনিউ আমার ইসিজি মনিটরিং লাগবে, এবং এই আইসিডি ডিভাইসটাকেও আমার পোস্ট অপারেটিভলি আমাকে চেক করতে হবে। ওকে, থ্যাংক ইউ। মামুন ভাই, জি, ওই আপনি তো ক্লাসের লিঙ্কটা পরে দেরি করে দিলেন। আজকে তো আমরা বসতে চেয়েছিলাম একবার। হ্যাঁ তো এখন আমরা ইয়া করব, ডিসকাশনে যাব। এখন বসি ভাই, আপনি কিছু কোশ্চেন ছিল, আপনি অ্যান্সার গুলো একটু আমাদের